বড়বাবু গীতাকে সাবধান করল ঝর্ণা চৌধুরীর কেস নিয়ে। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন অঙ্কিত মেহেককে ফোনে বলে শ্রদ্ধায় সত্যি মাথা নিচু হয়ে যায় যখন ওনার সম্বন্ধে পড়ি। ওনার সম্বন্ধে আমি অনেক কিছু পড়েছি, অনেক কিছু জেনেছি, অনেক কিছু আমি পোর্টাল থেকে বার করেছি, খুঁজে খুঁজে বের করেছি। উনি কিন্তু সত্যি শ্রদ্ধার পাত্রী। উনি একজন লড়াকু মহিলা, গীতা এলএলবি। আচ্ছা, উনি তোমাদের বাড়ির একজন মেয়েটকে তো বিচার পাইয়ে দিয়েছিলেন, আর আজকে উনি তোমার পাশে রয়েছেন, তাহলে তো তোমার ভয় পাওয়ার কোনো কারণই নেই। তোমার কেউ কিচ্ছু করতে পারবে না। আই লাভ ইউ মেহেক, এবার একটু অন্তত হাসো। আর আজকের ট্রিপটা তো ক্যান্সেল হয়ে গেল। অন্য একদিন কোনো একটা লং ড্রাইভে গিয়ে একটা ধাবায় বসে আমরা চুটিয়ে খাবো। হ্যাঁ, সেদিন আমরা চুটিয়ে খাবো আর প্রেম করব। এবার তো অন্তত হাসো। তখন মেহেক হাসে আর অঙ্কিত বলে, এবার বলো আই লাভ ইউ। তখন মেহেক গীতার দিকে তাকায় আর গীতা বলে, বুঝতে পেরেছি, কানে আঙুল চাপা দেবো, তুমি বলে ফেলো, বলো বলো, আমি কানে আঙুল চাপা দিচ্ছি। তারপর মেহেকও অঙ্কিতকে আই লাভ ইউ বলে। তারপর গীতা বলে, মেহেক তোমার বলা হয়ে গেছে, এবার কান থেকে আঙুলটা সরাবো। তখন মেহেক বলে, হ্যাঁ বলা হয়ে গেছে। তখন গীতা বলে, ও সত্যিই খুব ভালো ছেলে মেহেক, দেখো তুমি খুব সুখী হবে। ও যদি তোমার পাশে থাকে তোমার আর কাউকে প্রয়োজন হবে না। এই বলে গীতা সেখান থেকে চলে যাবে। তখন মেহেক বলে, আমার অ্যাডভোকেট গীতা এলএলবিকে প্রয়োজন হবে। তখন গীতা বলে, মানে? তখন মেহেক বলে, আমি কৃপানের শাস্তি চাই, ওর জন্য আমি তোমার কাছে হাত জোড় করছি, আমি কৃপানের শাস্তি চাই। তখন গীতা বলে, ও শাস্তি পাবে মেহেক, তুমি চিন্তা করো না। এই বলে গীতা সেখান থেকে চলে যায় আর মেহেক অঙ্কিতের কথা ভাবতে থাকে। অন্যদিকে থানার বড়বাবু বলে, না না গীতা, আমি ওই কৃপানের কেসটা নিয়ে চিন্তা করছি না, আমি জানি তুমি ওইটা সলভ করতে পারবে। তখন গীতা বলে, আসার সময় আমি লোকাল থানায় ডায়েরি করে এসেছি, ও কিভাবে মেহেকের পিছনে চীনের জোকের মতন পড়ে আছে শুধুমাত্র মেহেককে সর্বনাশ করবে বলে। এর মধ্যে আমার শ্বশুরমশাই রেপুটেশনও জড়িয়ে আছে। আপনি একটু বোঝার চেষ্টা করুন, এর সাথে আমার পরিবারের মান সম্মান সব কিছু জড়িয়ে আছে, সব কিছু নষ্ট হয়ে যাবে। কৃপান বড় কিছু করার চেষ্টা করছে, ও বড় কিছু করতে পারে। সামনেই মেহেকের আশীর্বাদ, ও যে কোনো মুহূর্তে মেহেকের কোনো ক্ষতি করে দিতে পারে। আপনি একটু বোঝার চেষ্টা করুন, এখন তো কেউ ভালোবাসা না পেলে তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে, তাকে কিডন্যাপ করছে, তার সাথে খারাপ ব্যবহার করছে। আর কৃপান তো একটা ক্রিমিনাল, ওকে সেটা বুঝতে হবে। ও একটা মেয়ের সাথে খারাপ আচরণ করেছিল, তার জন্য সে শাস্তিও পেয়েছিল। কোনো রকম কলকাঠি নেড়ে ও সেখান থেকে বেরিয়ে এসেছে শুধুমাত্র মেহেককে সর্বনাশ করার জন্য। তখন থানার বড়বাবু বলে, আমি বুঝতে পারছি অগ্নিকন্যা, কিন্তু তোমার এই মুহূর্তে সব থেকে বড় বিপদ হচ্ছে এই মেহেকের কেস নয়, ওই ঝর্ণা চৌধুরীর কেসটা নিয়ে। তখন গীতা বলে, এই কথা আপনি কেন বলছেন? তখন বড়বাবু বলে, কারণ এর সাথে জড়িয়ে আছে অগ্নিজিৎ মুখার্জি। তখন গীতা বলে, এটা আপনি কি বলছেন? উনি একজন সৎ মানুষ। তখন থানার বড়বাবু বলে, আমি জানি উনি একজন সৎ মানুষ, উনি একজন লয়ার, উনি অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন, আর উনি একটা অসৎ কাজও করেছেন। তখন গীতা বলে, এ কি বলছেন আপনি? তখন থানার বড়বাবু বলে, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলছি। তারপর বড়বাবু মিস্টার ঢালিকে ডেকে ফাইলটা আনায় আর গীতাকে বলে, এই ফাইলটা পড়ুন, পড়লেই জানতে পারবেন কিভাবে ঝর্ণা চৌধুরীকে দিনের পর দিন হ্যারেস করা হয়েছে, দিনের পর দিন কিভাবে ওনাকে ডেট দেওয়া হয়েছে। তখন গীতা বলে, সেটা তো লয়ের একটা পার্ট। তখন বড়বাবু বলে, না এটা লয়ের পার্ট না, উনি ঠিক মতন সওয়াল জবাবই করেননি, উনি মোটা টাকা নিয়েছেন, নিয়ে বিপক্ষীয় লয়ারের সাথে হাত মিলিয়েছেন। তখন গীতা বলে, আপনি আমার শ্বশুরমশাইয়ের প্রফেশন নিয়ে সন্দেহ করছেন। তখন বড়বাবু বলে, সন্দেহ করছি তার কারণ আছে, আপনি এই কেসটা পড়ুন, পড়লেই জানতে পারবেন। আপনি ভালো করে এই কেসটা পড়ুন, এই কেসটা পড়লে একটা সাধারণ মানুষও জানতে পারবে কিভাবে এই কেসটাকে নিয়ে খেলা করা হয়েছে। দিনের পর দিন এই কেসটাকে নিয়ে খেলা করা হয়েছে, ডেটের খেলা, ডেটের পর ডেট নেওয়া হয়েছে, যাতে ওই মেয়েটি হ্যারাস হয়ে নিজেই কেসটা ছেড়ে দেয়। এই কেসটা পড়ুন না, আপনি পড়লেই জানতে পারবেন সব কিছু। এই কেসটার থেকে কেঁচো খুঁড়তে না কেউটে বেরিয়ে পড়ে, আর এই কেসটার পিছনে যারা যারা আছে তাদের টার্গেট কিন্তু আপনি হয়ে যাবেন। হ্যাঁ অগ্নিকন্যা, আমি কিন্তু সত্যি বলছি, আপনি কিন্তু টার্গেট হয়ে যাবেন, আপনি একটু সাবধানে থাকবেন। তখন গীতা বলে, আমি ভাবতেই পারছি না আমার শ্বশুরমশাই কোনো অসৎ কাজ করতে পারেন। তখন থানার বড়বাবু বলে, সবাই জানে আপনার শ্বশুরমশাই সমস্ত কেস নিয়ে কতটা পরিশ্রম করেন, কিন্তু এই কেসটা নিয়ে উনি কোনো পরিশ্রমই করেননি। একজন জুনিয়রকে পাঠানো হতো আর সে ডেট নিয়ে চলে আসতো, আর মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে জল ফেলতো।
তখন গীতা বলে, আপনি কি জানেন মেয়েটির স্বামী কোথায়? তখন থানার বড়বাবু বলে, নয় ওনাকে কিডন্যাপ করা হয়েছে আর নয়তো ওনাকে খুন করে দেওয়া হয়েছে। তখন সেখানে ঝর্ণা চৌধুরী এসে সব কিছু শুনে ফেলে আর কাঁদতে থাকে। তখন গীতা বলে, আপনি এখানে? তখন ঝর্ণা বলে, আমি সব কিছু শুনে নিয়েছি, আপনি এখনও চুপ করে থাকবেন? বলুন না বলুন, আপনার শ্বশুরমশাই একজন অসৎ মানুষ। তখন গীতা বলে, আপনি চুপ করুন, বিনা প্রমাণে আপনি এইরকম কথা বলতে পারেন না, আর আপনার কিন্তু একদম উচিত হয়নি আড়ি পেতে কথা শোনার। তখন ঝর্ণা চৌধুরী বলে, আপনি এই কেসটা ছেড়ে দিন, আপনাকে এই কেসটা লড়তে হবে না, আমার কাউকে প্রয়োজন নেই, কাউকে না, এই শাখা পলা সিঁদুর এইসবেরও প্রয়োজন নেই আমার। এইসব খুলে আমি গঙ্গায় বিসর্জন দিয়ে আসবো আর ধরে নেব আমার স্বামী আর নেই। তখন গীতা বলে, ঝর্ণা দেবী, আমি যখন কোনো একটা কেস নিয়ে নিই তখন আমি আর কারোর শুনি না, শুধু আইনের কথা শুনি। আর এই কেসটা নিয়ে যদি কেঁচো খুঁড়তে কেউটেও বেরিয়ে আসে আর কেউটে ছোবলে যদি আমি নীল হয়ে যাই, তবুও আমি এই কেসটা লড়বো। সে আমার বিপক্ষে যদি আমার শ্বশুরমশাইও দাঁড়িয়ে থাকেন না কেন, তবুও আমি এই কেসটা লড়বো। এই বলে গীতা সেখান থেকে চলে যাবে। আর তখন মিস্টার ঢালি বলে, আপনি একটু সাবধানে থাকবেন, নেক্সট টার্গেট হয়তো আপনিই হতে পারেন। অন্যদিকে গিনি শাড়ি পরতে পরতে সাত্বিককে ডাকে আর বলে, এই যে কথা কানে যাচ্ছে, কখন থেকে আমি তোমাকে ডাকছি তো, এই যে। তখন সাত্বিক বলে, আমার তো একটা নাম আছে, নাম ধরে ডাকা যায় না? তখন গিনি বলে, পতির নাম তো মুখে আনতে নেই। তখন সাত্বিক বলে, পতি আর কোথায় রইলাম, সারাক্ষণ তো কানে একটা ফোন রয়েছে, কবি। তোমার কবি তো কখনো তোমাকে জলে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে, কখনো পাখির মতন আকাশে উড়িয়ে নিয়ে যাচ্ছে, পাখির বাচ্চা একটা। তখন গিনি বলে, এই যে তুমি আমার পার্সোনাল ইস্যু নিয়ে কোনো কথা বলবে না, বুঝতে পেরেছো? আর এই যে তুমি আমার শাড়ির কুচিটা ধরে দাও। তখন সাত্বিক বলে, কি কুচি? আমি ওসব কুচি টুচি ধরতে পারবো না। তখন গিনি বলে, তোমাকে তো ধরতেই হবে, সব স্বামীরা তার বউদের শাড়ির কুচি ধরে দেয়, আর তোমাকেও ধরতে হবে। তখন সাত্বিক বলে, বললাম তো আমি পারবো না। তখন গিন্নি বলে, তুমি পারবে না তো, দাঁড়াও, আমি তোমার বাবাকে দিয়ে শাড়ির কুচি ধরাবো। এই বলে গিনি বাবাকে ডাকতে থাকে। তখন সেখানে অগ্নিজিৎ মুখার্জি আসে আর বলে, কি হয়েছে বৌমা? তখন গিনি বলে, দেখুন না বাবা, ও আমার কুচিটা ধরে দিচ্ছে না। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, এই ইডিয়েট, তুই ওর কুচিটা ধরে দিচ্ছিস না কেন? আচ্ছা বৌমা, এই কুচিটা কি? তখন গিনি বলে, শাড়ির কুচি। তখন অগ্নিজিৎ মুখার্জি সাত্বিককে বলে, এই ইডিয়েট, তুই শাড়ির কুচিটা ধরে দিতে পারছিস না? আমিও তো ধরেছিলাম তোর মায়ের শাড়ির কুচি, তুইও ধর। প্রত্যেকটা স্বামী তার স্ত্রীদের শাড়ির কুচি ধরে, তুইও তোর বউয়ের শাড়ির কুচি ধরবি, আমাকে ডাকবি না। আর নে, তুই এখনো দাঁড়িয়েছিস কেন? যা বৌমার কুচিটা গিয়ে ধর। এই বলে অগ্নিজিৎ মুখার্জি নিচে চলে আসে আর দেখে পদ্ম অনেকগুলো মিষ্টির প্যাকেট নিয়ে যাচ্ছে। আর সেই দেখে অগ্নিজিৎ মুখার্জি হাসতে থাকে আর বলে, পদ্মর হাতে এতগুলো মিষ্টি, আজ রাতে তাহলে মিষ্টি অভিযান হবে। অন্যদিকে গিনি বলে, এই যে বাবা সুপুত্র ছেলে, এবার আমার কুচিটা ধরে দাও। তারপর সাত্বিক গিনির শাড়ির কুচি ধরে দেয় আর গিনি সাত্বিককে দেখতে থাকে। তারপর গিনি বলে, এবার আমার আঁচলের পিনটা করে দাও, আবার বলো না এর জন্য আবার তোমার বাবাকে ডাকতে হবে। তখন সাত্বিক বলে, আমি ওইসব পিন ঠিন লাগাতে পারবো না। তখন গিনি বলে, কেন, তুমি তোমার পিয়ের শাড়ির আঁচলের পিন ছাড়া অন্য কারোর আঁচলের পিন লাগাতে পারো না? দাও না সাত্বিক, তাড়াতাড়ি পিনটা আটকে দাও, আমার তো দেরি হয়ে যাচ্ছে। তখন সাত্বিক বলে, কেন, তুমি কোথায় যাবে? তখন গিনি বলে, কেন, ডেটিংয়ে যাব কবির সাথে। তখন সাত্বিক হাততালি দেয় আর বলে, তুমি যাবে ডেটিংয়ে আর আমি তোমার শাড়ির পিন আটকে দেবো? তখন গিনি বলে, দাও না তাড়াতাড়ি আটকে, আমার তো দেরি হয়ে যাচ্ছে। তারপর সাত্বিক এসে গিনি শাড়ির আঁচলে পিন লাগায় আর গিনিকে দেখতে থাকে। তখন গিনি বলে, পারফিউমটা কেমন? তখন সাত্বিক বলে, ভালো। এই বলে সাত্বিক সেখান থেকে চলে যায় আর গিনি বলে, আজ না হয় কাল তুমি তো আমার ভালোবাসার বাঁধনে বাধা পড়বেই। আমিও তোমার চোখে আমার জন্য ভালোবাসার ছোঁয়া দেখেছি সাত্বিক। অন্যদিকে রাত্রেবেলায় অগ্নিজিৎ মুখার্জি ফ্রিজ খুলে দেখে তার মধ্যে অনেক মিষ্টি আছে। তখন অগ্নিজিৎ মুখার্জি একটি সন্দেশ বার করে খেতে যাবে আর সেখানে পদ্ম এসে বলে, বড়বাবু, আপনি চুরি করে মিষ্টি খাচ্ছেন? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, এই ফ্রিজটা কার? আমার, এই বাড়িটাও আমার, ফ্রিজ আমার, বাড়ি আমার, আমি চুরি করে খেতে যাব কেন? তখন পদ্ম বলে, এই মিষ্টি তো উকিল দিদিমণি এনেছে, সকালে জলখাবারে সবাইকে দেবে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, ঠিক আছে তুই চুপ কর। এই বলে অগ্নিজিৎ মুখার্জি খেতে যাবে। তখন পদ্ম বলে, বড়বাবু, আপনার তো রক্তে চিনি হয়েছে, আবার তো আপনার রক্তে চর্বিও হয়েছে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, তোর রক্তে চর্বি হয়েছে, একদম ফালতু কথা বলবি না, চুপ করে থাক, আমি একটা খেয়েই নি। এই বলে অগ্নিজিৎ মুখার্জি একটা মিষ্টি খেয়ে নেয় আর বলে, পদ্ম, আর কি কি আছে রে? তখন পদ্ম বলে, আর মালাই চমচম আছে, মাখা সন্দেশ আছে।